কলকাতা তথা সারা ভারতবর্ষের বিভিন্ন কংগ্রেসের যে অধিবেশনগুলো চলছে, সেই অধিবেশনগুলোতে দেখতে পাচ্ছি যে তার সপক্ষে কয়েকজন মাত্র, তার বিপক্ষে। তো এখন যারা তার বিপক্ষে ছিলেন, আজ যারা আমরা স্বাধীন ভারতবর্ষে বেঁচে আছি, বলতে দ্বিধা নেই, যারা তার বিরুদ্ধাচরণ করেছেন তারা ভারতবর্ষে কত মঙ্গল করেছে। সুতরাং রাজনীতিবিদ হিসেবে অন্যরা তার উপর প্রভাব বিস্তার করে তাকে কেমন যেন সরিয়ে দিয়েছেন, আর তিনিও বুঝতে পেরেছেন যে এখানে থাকা সম্ভবপর নয়, তাই না হি ফ্লোটেড এ নিউ পলিটিক্যাল পার্টি। তাহলে ফিলসফি একটাই, কিন্তু দর্শন একটাই, আধ্যাত্মিকতা একটাই। আমার আধ্যাত্মিকতা যদি আলোচনার মুখ্য বস্তু হয়, তাহলে কি সেটা, যে ইন্ডিয়া হ্যাজ টু বি ফ্রিড ফ্রম দ্য ইয়োক অফ ডিপেন্ডেন্স। তো তার জন্য শক্তি সাধনেই একমাত্র, অন্য কোনো জায়গায় কারোভাবে আমরা কম্প্রোমাইজ করবো না। কিন্তু দেখা গেল যে কংগ্রেসের অন্যান্যরা তার সাথে সহমত পোষণ করলেন না, তিনি ফরওয়ার্ড ব্লকে চলে এলেন। অর্থাৎ ফরওয়ার্ড ব্লক তৈরি করার পেছনে কিন্তু আমার ব্যক্তিগত ভাবনা, যে তার ব্যক্তিগত আদর্শ থেকে জাত যে একটি রাজনৈতিক চিন্তা চেতনা, সেটাই কিন্তু ফরওয়ার্ড ব্লকের কি বলবো প্রতিষ্ঠার পেছনে উদ্দেশ্য। অর্থাৎ অ্যাজ এ ফাউন্ডার অফ দ্য ফরওয়ার্ড ব্লক, তিনি যে প্রিন্সিপালস নিয়ে তৈরি করলেন, সেটা হলো যে দেশমাতৃকা প্রাইম ইম্পর্টেন্স পাবে। আমার তোমার অন্যান্য যারা ব্যক্তি স্বার্থ, আঞ্চলিক স্বার্থ নিয়ে, গান্ধীজির মধ্যে আঞ্চলিক স্বার্থ দেখছি, জওয়াহরলালের মধ্যে আঞ্চলিক স্বার্থ দেখছি, এবং ভাষার স্বার্থ দেখছি। তো ভাষার স্বার্থ, আঞ্চলিক স্বার্থ, আর আর কি বলবো সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ যারা কায়েম করার চেষ্টা করছে, তারা তো আধ্যাত্মিক নন। সুতরাং দ্বন্দ্ব, যে দর্শন নিয়ে তিনি দেশ সেবায় নেমেছেন, সেই দর্শন তো তিনি কারো মধ্যে দেখেননি। আমি এই দর্শন শব্দটাকে মনে করছি আধ্যাত্মিকতার প্রতিশব্দ, সমার্থক শব্দ। মহানিষ্ক্রমণের প্রসঙ্গ আপনি বললেন, এবং সেটা 1941 সালে, এবং তিনি বিদেশে চলে গেলেন, পাড়ি দিলেন। মহানিষ্ক্রমণের প্রসঙ্গ আসবো, তার আগে একটা বিষয় জানতে খুব ইচ্ছা করে স্যার, যে তার কি মনে হয়নি যে দেশে থেকে, যাকে বালগঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার, এই স্বরাজ বা স্বাধীনতা যদি আমরা বলি, সেটা দেশে থেকে সম্ভব নয়। আমাকে তাহলে একটা বাইরে গিয়ে একটা মুভমেন্ট তৈরি করতে হবে। উত্তর হিসেবে বলি, হি ওয়াজ এ ম্যান অফ ভাস্ট রিডিং। তিনি রাসবিহারী বোসের নাম ততক্ষণে শুনে গেছেন। রাসবিহারী, he was a born rebel against the British. So he has already raised an army. তারও ইচ্ছে যে if an attack is made on the British in India from a foreign land, if it is assisted, aided by a country like Japan, তাহলে হয়তো, আবার সেই হয়তো শব্দটা দ্বিতীয়বার বলি, কিছুটা ওদেরকে দমানো যাবে। তো কোইন্সিডেন্টালি ঘটনাচক্রে মহানিষ্ক্রমণটাও কিন্তু তার অব্যবহিত পরে হচ্ছে। সো when he found নেতাজি দেয়ার, তার মনে হলো এই তো হি ইজ দ্য রাইট পার্সন, এবং তাকে তিনি দায়িত্বটা পুরোপুরি দিয়ে দিলেন। এবং সেই দায়িত্ব তিনি মাথা পেতে নিলেন, সশ্রদ্ধভাবে নিলেন। তারপরে ইতিহাস তো সে এক ঝড়ের ইতিহাস। তো এখন যেটা বলতে চাইছি, যে এই মতান্তর হওয়াটা স্বাভাবিক ছিল, কারণ রাজনীতি এমন একটি জিনিস যেখানে মেনি মেন মেনি মাইন্ডস। তোমার ভাবনার সাথে আমি সহমত হব, কিংবা উল্টো করে আমার ভাবনার সাথে তুমি সহমত হবে, এ কথা আমি দাবি করতে পারি না। দাবি করলে তুমি সেই দাবি মানবেই বা কেন? সুতরাং সুভাষচন্দ্রের যে দেশমাতৃকার প্রতি প্রীতি, তার দেশপ্রেম, যে আধ্যাত্মিকতায় মোড়কে রয়েছে, এটি প্রবাবলি
was an object of ridicule to the then politicians of the day. গান্ধীজি তাতে বাদ যায়নি, আর জওহরলাল তো was not at all a politician of that category, of that caliber. পড়াশোনায় সুভাষের ধারে কাছে কেউ ছিল না। তার সাফল্যের যদি আমরা তালিকা দেখি, সেই ম্যাট্রিকুলেশন থেকে আইসিএস পর্যন্ত ধুরন্ধর ছিলেন তার সময়ের সমসাময়িক রাজনীতিবিদরা। তো বিবেকানন্দ, আমাদের সুভাষচন্দ্র মোটেই ধুরন্ধর না। হি ওয়াজ নট অ্যান অ্যাস্টিংট অ্যান্ড স্যাগাসিয়াস পলিটিশিয়ান। বুঝতে পেরেছি। তাই তাকে দল ছাড়তে হয়েছে। আমি কোথাও পাইনি, হয়তো কম পড়েছি বলে পাইনি, যারা তাকে বাধ্য করলো বা যাদের জন্য তিনি দল ত্যাগ করে চলে এলেন তাদের বিরুদ্ধে কখনো তিনি বিষোদ্গার তোলেননি, নিন্দা করেননি, সমালোচনা করেননি। তিনি তার নিজের জায়গা থেকে সরলেন না। তুমি প্রশ্ন প্রথম করেছিলে যে তার চারিত্রিক দৃঢ়তা কোথায়, যেখানে তুমি বলছিলে যে when character is lost everything is lost। একটা পয়েন্ট, I stick to my principle, I will never deviate from that principle। ডেভিয়েশন হয়নি, ওই দলত্যাগ থেকে প্রমাণ হয়ে যায়। আমি আমার জায়গাতেই ঠিক থাকবো। আমার যারা অনুগামী হবে বঙ্গে কিংবা বৃহত্তর বঙ্গের কিংবা ভারতবর্ষের বেশ কয়েকজন রাজনীতিবিদ তার আদর্শে উদ্বুদ্ধ, তা না হলে তিনি জীবৎকালে দেশনায়ক হলেন কি করে? হ্যাঁ, তিনি যে নেতাজি এবং তার ওই ইম্ফল থেকে যেভাবে অগ্রাভিমুখী হচ্ছে, ওদিকে তোমার আন্দামান থেকে যেভাবে তিনি ভারত ভূখণ্ডে এগোনোর চেষ্টা করছেন, এটা থেকে তৎকালীন ভারতবর্ষের ছেলে বলেছিল, মানে অর্থাৎ তৎকালীন পরাধীন ভারত ভেবেছিল যে সুভাষচন্দ্র ইজ দ্য মেসায়া, হি ইজ দ্য সেভিয়ার। এবং এটি সত্য। কি করে প্রমাণ হলো? ভয় পেয়ে গেছিল ব্রিটিশ সরকার, ততদিন ভয় পেয়েছে সেই অ্যাম্বিশিয়াস, অ্যাস্টিউট, স্যাগাসিয়াস, ন্যারো মাইন্ডেড জওহরলাল। যদি সুভাষ আসে আমি প্রথম প্রতিবাদ করব। কি প্রমাণ করে? প্রমাণ করে এই যে হি ইজ নোহোয়ার নিয়ার। আমি তো দল পাকিয়ে ফেলেছি। তাহলে গান্ধীজি ট্যাসিট অ্যাপ্রুভাল ছিল ওই ন্যারো পলিটিক্সকে পপুলারাইজ করার। এটা আমার ব্যক্তিগত মতামত। ইতিহাস কি বলবে কিনা তা জানি না। গান্ধীজির একটি প্রশ্রয় ছিল কার প্রতি জানি না, দ্যাট ইন্ডালজেন্স ভার্জেস অন অ্যান্টি বেঙ্গলি ফিলিং। অপার বঙ্গকে যদি এখানে রাখা হতো আর দিল্লির মসনদ কিন্তু বাঙালিদেরই থাকতো। ভেবে দেখো, তুমি শুধু এমপি বা এমএলএ হিসেবে করে দেখো, দিল্লিতে যেখানে এমপির সংখ্যায় যাওয়া যায়, সিটের সংখ্যায় দুটো বঙ্গকে ভাগ করে তুমি জয়েন করে নাও। এই মুহূর্তে মনে মনে পলিটিক্যালি কটা সিট হয় ভাবো, দিয়ে দেখো যে ওখানে ওরা পায়ের নিচে মাটি পায় কিনা। So that was Gandhiji and his group was dead against। তো আবার ফিরে আসি, আমাদের সুভাষ নেতাজি হয়েছেন যে কারণে, যে ভাবনায়, যে আদর্শে, সেটা কিন্তু আধ্যাত্মিকতা। তার সূত্র কথা বলা আছে, স্বামীজি, তারপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এবার তোমার প্রশ্ন ছিল এই যে বড় বড় ধাক্কা তিনি খাচ্ছেন। হ্যাঁ, ধাক্কা বটে, কিন্তু তিনি তো আনডন্টেড, অকুত ভয়। ইংরেজিতে ছোটবেলায় তোমাদের শিখিয়েছি, হি নিউ নো ফিয়ার। তিনি সব জানতেন, ভয় জানতেন না, অকুত ভয় যিনি, তিনি ঠিক আছে আমি দেখে নিচ্ছি কতটা পারি কিনা। এবং ইতিহাস বলে তোমরা ভারতের মসনদ অধিকার করেছো, কিন্তু আসল মসনদ অধিকার করার যোগ্যতা ছিল যিনি, তাকে তোমরা সরিয়ে দিয়েছো। সুতরাং আমার বক্তব্য ছিল he was a poor prey to, rather a victim of caucus politics, সংকীর্ণ রাজনীতি। এবার ফিরে আসি আবার একই কথা, যে এত দ্বন্দ্ব, এত প্রতিবন্ধকতা, এত প্রতিবাদ, এত সমালোচনা, এত নিন্দা, তারপরে তিনি কি করে স্টিক করে রইলেন? হ্যাঁ, স্টিক করে না থাকলে তিনি যদি ভেঙে পড়তেন তাহলে তো দেশ ছেড়ে যেতেন না। তাহলে তিনি নিজের জায়গায় ঠিক আছেন, আমি অন্য কোনোভাবে পারি কিনা। তাহলে দেখো, সে চারিত্রিক দৃঢ়তার প্রশ্ন আছে, আমি পারবো, এবং তিনি করে দেখিয়েছেন। তো তিনি যখন তোমার ওই রামকৃষ্ণ মিশনে, বলো না যে রামকৃষ্ণ মিশনে গিয়ে তিনি ভাস্করানন্দের সাথে কথা বললেন, বলো, ওই সিঙ্গাপুর রামকৃষ্ণ মিশনে তিনি শ্রীরামকৃষ্ণকে চাইছেন। আবার বলছি, তিনি শ্রীরামকৃষ্ণকে চাইছেন,
আমাদের সময় একটা ছবি চলতো, হোয়াট ডাজ ইট মিন, তিনি শ্রীরামকৃষ্ণকে চাইছেন, তার মানে অন্তরে অন্তরে তুমি বহমান। তাহলে স্পিরিচুয়ালিটি কিন্তু অল অ্যালং চলেছে, কখনো মুখ্য কখনো গৌণ, কিন্তু মুখ্য গৌণ ব্যাপারটা কিন্তু আমাদের কাছে আপেক্ষিক। তার মনের মধ্যে কিন্তু সেই একটি স্রোত চলেছে, একটি পবিত্র স্রোত, সেটা কি যে দেশমাতৃকার শৃঙ্খল মোচন আমাকে করতেই হবে, এবং সেটা হচ্ছে সৎ পথে করতেই হবে। তো তিনি ভারতীয় তৎকালীন অন্তর্দেশীয় রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে হেরে গেছেন বললে ভুল বলা হবে। এরা হেরেছে প্রমাণ হয়ে যায় যখন নাকি জওহরলাল তার প্রতিবাদ করছে সর্বসমক্ষে। জওহরলাল তাদের আইএনএ থেকে যারা যারা এলো তাদের কোর্ট মার্শাল হয়েছে। তৎকালীন ভারতবর্ষের মানুষেরা চুপচাপ বসে এলো। পলাশিতে কয়েকটা ঢিল মারলে, কয়েকটা ইট মারলে তো কয়েকটা সৈন্য নিয়ে তো রবার্ট ক্লাইভ যুদ্ধ করেছিল, আর ওখানে তো সারা ভারতবর্ষ দিয়ে ওখানে ঝাঁপিয়ে পড়তো। আজকে সব কি জেনজিরা সব ঝাঁপিয়ে পড়ছে, তখন কোথায় ছিল আমাদের? সেদিনের জেনজিরা গেল কোথায়, ছিল কোথায়? তাহলে বোঝা গেল যে বঙ্গের দিক থেকে যে রাজনীতি আর ওদিকে রাজনীতি দুটো অন্য গোত্রীয়। বঙ্গের রাজনীতি তুমি যে কোনো বঙ্গদেশীয়, আমি অবিভক্ত বঙ্গদেশী, যে কোনো বঙ্গদেশীয় রাজনীতিবিদ কিংবা যারা বিপ্লবী তাদের জীবন দর্শন করে দেখো, সবই স্বামীজির ভাবনায় ভাবিত। অর্থাৎ spirituality was at the back of that patriotism. আমাদের বিবেকানন্দ যা শিখিয়ে গেছেন তিনি জীবন দিয়ে সেটা শিখেছেন এবং জীবন দিয়ে সেটা প্রমাণও করে গেছেন। ইতিহাস বলে দেবে যে সত্যি কি তিনি উন্নত স্তরের দার্শনিক ছিলেন? আমি বলবো হ্যাঁ। ফিলোসফি যদি সৎ ভূমিতে দাঁড়ায় তাহলে তার আয়ু যুগ ছাড়িয়ে যুগান্তরে যায়। জওহরলাল যুগোত্তীর্ণ হতে পারেননি, যুগনায়ক হতে পারেননি। নেতাজি যুগোত্তীর্ণ, যুগনায়ক তো ছিলেনই, আর যুগোত্তীর্ণ হয়েছেন, কালোত্তীর্ণ হয়েছেন, আর মৃত্যু নাই। যদিও একজন ইংরেজ কবি পার্সি বিএস শেলি বলছেন, গ্রেট মেন ডাই ইয়াং, হি ডিডন্ট ডাই, হি ইজ ইমর্টাল। তার মৃত্যু নাই, তিনি অমর। আমরা সেই অমর যে ইচ্ছা শক্তি, যে দার্শনিকতা, যে আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিকতায় যদি আজকের যুবশক্তি যারা নাকি হবু রাজনীতিবিদ তারা ভাবিত হন, তাহলে বঙ্গের ভবিষ্যৎ উন্নততর হবে। জানো বোধ হয়, জানি আমরা, মূল্যবোধ এমন একখানা জিনিস যেটা ছাড়া রাজনীতি যেন ধ্বংসের মাধ্যম বিশেষ। আজকের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে রাজনীতি চলছে তাতে সব আছে, কি নেই যেন? মূল্যবোধ নেই, দায়িত্ববোধ নেই। আমাদের সুভাষের জীবন দর্শনে কোথাও বেফাস একটা কথাও তিনি বলেননি, সমালোচনা তো দূরে থাক। আমরা একেবারে শেষ যে আলোচনার যে অধ্যায় আমরা সেখানে চলে এসেছি, যে আফটার 1945 আমরা দেখতে পাচ্ছি যে প্লেন ক্র্যাশ, যেটা এখন অনেকটাই সকলের কাছে স্বচ্ছ হয়ে গেছে যে প্লেন ক্র্যাশটা হয়নি। কারণ সুরেশচন্দ্র বোস তার ডিসেনশিয়ান রিপোর্টে যেটা দিয়ে লিখেছিলেন সেখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি, বা মুখার্জি কমিশনও বলেছেন যে প্লেন ক্র্যাশ হয়নি। লীলা রায় দিলীপ কুমার রায়কে চিঠি লিখছেন যে আপনার বন্ধু ফিরে এসেছে, এবং দিলীপ কুমার রায়ের কথা স্যার একটু আগে বলেছেন, তিনি তো সঙ্গীত সাধক ছিলেন। পরবর্তী সময় তিনিও সন্ন্যাস নিয়ে নিলেন। শরৎ বোসেরই একটি পত্রিকা, নেশন পত্রিকা, যেটা শরৎ বোস তৎকালীন সময়, সেখানেই লিখেছিলেন নেতাজি ইজ ইন রেড চায়না, সে পত্রিকাটার ওপরেই তিনি লিখেছিলেন। তারপর ডক্টর পূরবী রায় যা গবেষণা, তার গবেষণায় আমরা দেখতে পাচ্ছি যে তার রাশিয়া নেতাজির যে একটা
তিনি সম্ভাবনা, ইঙ্গিত, যা সবই তিনি লিখেছেন ডক্টর পূরবী রায়। তারপর আমরা আসছি জয়শ্রীর জায়গা, পত্রিকার থেকে আমরা জানতে পাচ্ছি যে ভগবানজি বা মহাকাল, এই মহাকাল শব্দটা স্যার আগেই উচ্চারণ করেছেন, মহাকালের ইচ্ছায় মহাকাল, অনেকেই অনেক নামে ডাকতেন। তিনি উত্তরপ্রদেশের নানান জায়গায় থাকেন। আর যা সমস্ত আপনি দেখেছেন, আপনার কি মনে হয় ব্যক্তিগতভাবে? আবেগ ভরে কিছুক্ষণ আগে বলেছিলাম যে এমন একজন মহাপুরুষের মৃত্যু নেই। মহাপুরুষের মৃত্যু হয় না, তার কাজে, তার ভাবনায় তিনি অমর হয়ে থাকবেন। কিন্তু জৈবিক মৃত্যু প্রত্যেক মানুষের হয়। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। নেতাজি ফিরেছেন এ কথা যদি লিখিত তথ্য হয়ে থাকে, এবং যিনি লিখেছেন তিনি তার বড় আপনজন, কাছের জন, তিনি নেতাজির মতো মানুষকে নিয়ে বেফাস কোনো বক্তব্য লিখবেন না। অপরপক্ষে ভাই লিখেছেন নেশানে যে হি ইজ ইন চায়না, আরেকজন লিখছেন যে তিনি রাশিয়ায়। এগুলো ভেরি কনফিউজিং আজ আমার কাছে। কোনটাকে গুরুত্ব দিই আর কোনটাকেই বা গুরুত্ব দিই না, কে বেশি রিলায়েবল? সাধারণ গবেষক হালে পানি পায়নি। পূরবী দিদি হালে পানি পেয়েছেন কি? তিনি কি ঝড় তুলতে পেরেছেন? আর যদি ঝড় তুলে থাকেন তাহলে তাকে কি সাবসাইড করে দেওয়া হয়েছে পলিটিক্যালি? তিনি কি পৌঁছে গেছিলেন ঠিক জায়গায়? তাকে দিস হয়ে অর দ্যাট চেপে দেওয়া হয়েছে, সাপ্রেস করা হয়েছে? মেবি, মে নট বি। এখানে আমি কনক্লুসিভলি, ডেফিনিটলি কোনো সিদ্ধান্তে আসতে পারবো না। আমার কাছে গুরুত্বপূর্ণ তার জীবন, তার জীবন দর্শন, তার কীর্তি। কীর্তির যশ সহজীবতী। তিনিই বেঁচে থাকেন যিনি ভালো কাজ করে গেছেন। আমরা যারা ভারতীয় সংস্কৃত সাহিত্য নিয়ে আমরা গর্ববোধ করি, তারা বলতে ভালোবাসি, মহাজন যেন গত স্বপন্থা। মহাপুরুষেরা যে পথ অবলম্বন করেছেন সেটাই আমাদের পন্থা হোক। এই কথার একটা প্রতিধ্বনি আমরা ওই আমেরিকান একজন কবির কথাতে পেয়েছি। কথাটি এরকমই, তার বাংলাটা আমি আগে করেছি, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন বিশাল গ্রাজুয়েট এবং কন্টেম্পোরারি অফ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দারুণ কবি ছিলেন। তো জীবন সঙ্গীত বলে, হ্যাঁ, খিদিরপুরে বসবাস করতেন। তিনি জীবন সঙ্গীত বলে একটা কবিতা লিখেছিলেন, and this কবিতা is a translation of an English poem, The Psalm of Life, PSALM of Life, written by an American poet, H.W. Longfellow. তা আমি যে প্রসঙ্গটা পরিপ্রেক্ষিতে এই কথাটা বলতে চলেছি, মহাজন যেন গত স্বপন্থা, এই কথাটাই প্রতিধ্বনিত হয়ে আছে এই কবির এই কবিতার একটা বিশেষ স্তবকে, যেটা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাংলায় লিখেছেন। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তির ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। ইংরেজিটা অরিজিনাল যেটা তিনি লিখে গেছেন, H.W. Longfellow, lives of great men all remind us we can make our lives sublime, and departing leave behind us footprints on the sands of time. Swamiji was the beacon light of Subhash Chandra, rather Netaji. নেতাজি যা দিয়ে গেছেন সেটি আমাদের মহামূল্যবান একটি ভাবনা। এই ভাবনা নিয়ে আমরা আজীবন বেঁচে থাকবো, কারণ এই মৃত্যু নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। সরকার বাহাদুর তার মৃত্যু রহস্য উন্মোচিত হতে দিচ্ছে না, এক রহস্যময় ব্যাপার। আমি আমার ভাবনা, আমার আবেগ, আমার আদর্শ যেটা বলতে চাইলাম, মহাজন জীবনগত স্বপন্থা, তিনি আমাদের মহাজন, তার পথে আমাদের অবলম্বন করা উচিত যদি সত্যি সত্যি দেশকে ভালোবাসি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। কি বলবো, আজকে অনেক আলোচনা, থ্যাংক ইউ। আজকে অনেক আলোচনা হলো, স্যারের কাছ থেকে অনেক কিছু শিখলাম। স্যার অধ্যাত্মবাদ বা আধ্যাত্মিকতা আমরা যাই বলি না কেন, স্যার পুঙ্খানুপুঙ্খ ডিটেলে আলোচনা করলেন, যাকে বলে আমরা বিশ্লেষণাত্মক আলোচনা বা অ্যানালিটিক্যাল স্টাডি আমরা যাকে বলে থাকি। স্যার সেটা করলেন এবং আমারও ছাত্র হয়ে শুনতে খুব ভালো লাগলো। তার একটাই, জীবনে যাই করি, যেটুকুই করি,
শিক্ষকের কাছে ছাত্র ছাত্রই। দুর্ভাগ্যের বিষয় আজকে চারপাশে যা সব দেখছি, অনেক ছাত্রই ছত্রাক হয়ে উঠছে। না, আমি এখনো হইনি। আশা করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন তেমন না হই। ভালো থাকবেন সবাই।